নমস্কার। ঠিক রাত ৯টা, রবিবারের রাত ৯টা শুরু করছি যা বলবো সত্যি বলবো আমি পিউ। কি দিয়ে শুরু করবো আজ? রাম রাম বলে। বাঙালিরা তো কাউকে বিদায় জানানোর সময় রাম রাম বলে, আজ শুরুতেই রাম রাম বলতে হবে, আর উপায় বা কি বলুন? রামের নাম ছাড়া আজ সারাদিন আর কোনো নাম আর কোনো শব্দ উচ্চারিত হয়েছে বাংলার রাজনীতিতে? আর রাজনীতিই তো খেয়ে ফেলেছে আমাদের। রাম সর্বস্ব রাজনীতি। আচ্ছা, সত্যি ভোটের বাক্সে ডিভিডেন্ড পাওয়া যাবে? এসব চুলচেরা বিশ্লেষণ আমরা করব, কিন্তু তার আগে আজ দিনভরের ছবিগুলো তো দেখতে হবে। অস্ত্রের ঝনঝনানি, রাম নামে জয়, মিছিল, শোভাযাত্রা, পুলিশ প্রশাসনের তৎপরতা, সব শুরুতেই। দিনভর নেতাদের হাবভাব এমন যেন রাম রাজ্য প্রতিষ্ঠা করেই ছাড়বেন। কিন্তু কি এই রাম রাজ্য? জাতির জনক মহাত্মা গান্ধী তো আমাদের সেই স্বপ্ন দেখিয়েছিলেন। সত্যি কি কোনোদিন পূরণ হবে বাপুর সেই আশা? রামায়ণে রাম ছিলেন রাজা, আর 2025-এর বাংলায় রাম রাজনীতির উপকরণ। সারাটা দিন কি চলল দেখুন। भगवान श्री राम आ रहे हैं तख्ता लेने के लिए। राम राज्य प्रतिष्ठा होने जा रहा है। বিজেপি বলছে এই বাংলায় নাকি রাম রাজ্য প্রতিষ্ঠা করবেন তারা। ভোটের আগে তুঙ্গে রাজনীতির রামায়ণ। দেবতা স্থান তো ভক্তের মনে, মন্দিরের রাষ্ট্রের সঙ্গে তার কি সম্পর্ক? বিজেপির নেতারা বলেন রাম রাজ্যের কথা তো শুধু তাদের একার নয়, এই রাম রাজ্যের কথা তো বলেছেন খোদ জাতির জনক মহাত্মা গান্ধীও। রাম রাজ্য আসলে সুশাসনের প্রতীক, যেমনটা বলেছিলেন নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের পর। ये राम के रूप में राष्ट्र चेतना का मंदिर है। महर्षि वाल्मीकि ने कहा है, राज्यम 10 सहस्त्राणि प्राप्य वर्षाणि राघव। हमें आज से इस पवित्र समय से अगले 1000 साल के भारत की नींव रखनी है। প্রশ্ন একটাই, গান্ধীর রামরাজ্য আর বিজেপির রামরাজ্য কি এক? ইতিহাসবিদদের একাংশের মতে অসহযোগ আন্দোলনের সময় রামরাজ্যের কথা প্রথম শোনা যায় মহাত্মার মুখে। কিন্তু কি সেই ভাবনা? মহাত্মার কথায় রামরাজ্য মানে আমি হিন্দুরাজ বলতে চাইছি না, আমি রামরাজ্য বলতে দৈবরাজ, ঈশ্বরের রাজ্য বলতে চাইছি। আমার কাছে রাম এবং রহিম একই। আমি সত্য ও ন্যায়ের একমাত্র ঈশ্বর ছাড়া আর কোনো ঈশ্বরকে স্বীকার করি না। ইতিহাসবিদরা বলছেন গান্ধীর এই রামরাজ্যের ধারণায় ধর্মের থেকে অনেক বেশি ছিল সাম্যের কথা, যেখানে জাতিগত সংকীর্ণতা নেই, উঁচু নিচু ভেদ নেই। গান্ধী নিজেই বলছেন বর্তমান অন্যায় বৈষম্যের যে অবস্থা, যেখানে কিছু লোকের কাছে ধন সম্পদের ছড়াছড়ি আর জনসাধারণ খাবারটুকুও পাচ্ছে না, সেখানে রামরাজ্য হতে পারে না। আর হিন্দু ধর্ম সব ধর্মকে সম্মান করতে শেখায়। এর মধ্যেই নিহিত আছে রামরাজ্যের রহস্য। আমি নির্বাণকে রামরাজ্য বা পৃথিবীর স্বর্গরাজ্যের সাথে তুলনা করি। ব্রিটিশ ক্ষমতা প্রত্যাহারের অর্থ রামরাজ্য নয়,
যখন আমরা অহিংসার আড়ালে আমাদের হৃদয়ে হিংসা লালন করে চলেছি, তখন কিভাবে এটি ঘটতে পারে? গান্ধীর চিন্তায় রামরাজ্যের অন্তরে শুধুমাত্র জাতিগত সংকীর্ণতাহীন সমাজই নয়, রয়েছে অহিংসার ধারণাও। অনেকেই প্রশ্ন তুলছেন, তার সঙ্গে গেরুয়া শিবিরের এই অস্ত্র হাতে আস্ফালনের মিল কই? 1946-এ অস্ত্র মাঝে মাঝে প্রয়োজন হয় সমাজের জন্য, সেই সময় পুলিশ বাঁচায়নি ছবি বিশ্বাসকে। গোপাল পাঠা এবং যারা হাতে অস্ত্র নিয়েছিলেন তারা বাঁচিয়েছিলেন। গান্ধীজির অহিংসা সেদিন ছবি বিশ্বাসকে বাঁচাতে পারেনি। যারা 100 দিনের টাকা পর বঞ্চনা কাটাতে কেন্দ্রকে একটি শব্দ উচ্চারণ করে না, আবাসের টাকা চাইতে গরিব মানুষের একটি শব্দ উচ্চারণ করে না, তারা যখন শুধু ধর্মীয় ভেদাভেদ আর হিংসা ছড়ানোর কথা বলেন, এটা রাজনৈতিক দেউলিয়াপনা। ইতিহাসবিদদের একাংশের মতে গান্ধীর রামরাজ্য ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, কিন্তু আজকের রাজনীতি সেখানেও বারবার ফিরে আসছে সেই আধিপত্যেরই কথা। তেমনটা চললে জাতির জনকের স্বপ্নের রাজ্য আদৌ কি হতে পারবে? এই বছরের মতো রাম নিয়ে উত্তেজনা, রাম নামে উত্তেজনা আগের কোনো বছর দেখা যায়নি। আপনি আজ থেকে 5 বছর আগের কথা ভাবুন, খুব বেশি পিছোতে হবে না। এরকম ভাবে রাম নবমী নিয়ে চতুর্দিকে প্রচার, পোস্টার, পালন করুন পালন করুন, তাই নিয়ে তরজা ক্রমাগত দেখেছেন না। এই বছর যেন ব্যতিক্রম, কারণ এর পরের বছর ভোট। রাজনীতি দৌড়চ্ছে, বিশেষ করে বিজেপি রাম ধ্বজা ধরে ছুটছে ভোটের ময়দানে 26-এর ইভিএম এর দিকে। পাল্টা আছে শাসকের যুক্তি, তার ধারও কম নয়। পলিটিক্যাল এই তরজা না দেখলে মিস করবেন বঙ্গ রাজনীতির সেরা এন্টারটেইনমেন্ট। প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে অস্ত্রের আস্ফালন, বিরোধী বিজেপি থেকে শাসক তৃণমূল। রামনবমীতে রাজনৈতিক নেতা নেত্রী কর্মী সমর্থকদের হাতে দেখা গেল অস্ত্র। রাধানগর রোডের রামনবমীর অনুষ্ঠানে তলোয়ার হাতে দেখা গেল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলকে। বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইয়ের হাতে দেখা গেল অস্ত্র। বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের শোভাযাত্রায় অস্ত্র নিয়ে হাঁটলেন বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। আমরা প্রভু রামচন্দ্রের ভক্ত, প্রভু রামচন্দ্র যে আদর্শ দেখিয়েছেন সেই আদর্শই আমরা পালন করছি, অন্য কিছু নয়। এই অস্ত্র হচ্ছে শান্তির প্রতীক। রামনবমীর মিছিলে হাঁটলেন দিলীপ ঘোষ, সঙ্গে অস্ত্র হাতে হাঁটলেন বিজেপি কর্মী সমর্থকরা। শুধু বিজেপিরই নয়, রামনবমীতে অস্ত্রের আস্ফালনের প্রতিযোগিতায় পিছিয়ে ছিল না তৃণমূলও। দাপুটে তৃণমূল নেতা কাজল শেখকে ত্রিশূল হাতে দেখা গেল। রামনবমীতে জেলায় জেলায় অস্ত্রের ঝনঝনানি। সিউড়িতে রামনবমীর মিছিলে দেখা গেল নাবালকদের, তাদের হাতে অস্ত্রও ছিল। সিউড়িতে অস্ত্র হাতে মিছিল করে হিন্দু জাগরণ মঞ্চ। রামপুরহাটে রামনবমী উৎসব উদযাপন কমিটি আয়োজিত মিছিলে প্রকাশ্য রাস্তায় অস্ত্র নিয়ে কার্যত খেলা দেখালেন যুবক। মালদার ইংরেজ বাজারে অস্ত্র হাতে মিছিল, ডিজে বাজিয়ে শোভাযাত্রা করল রামনবমী উদযাপন কমিটি। উত্তর হাওড়ার খটিক সমাজের মিছিলেও অস্ত্র দেখা গেল। শোভাযাত্রার আগে দুটি অস্ত্র আটকও করে পুলিশ। এই অস্ত্রটা এদের ট্র্যাডিশন, একটাই অস্ত্র পুলিশ থেকে লাইসেন্স প্রাপ্ত, যেটা অ্যালাউ করা হয়। এটা একটা ট্র্যাডিশন, কিন্তু মিছিল হচ্ছে, আমরা সকলে রয়েছি। জি 24 ঘন্টার খবরের জেরে রামনবমীর মিছিল থেকে অস্ত্র বাজেয়াপ্ত করল সিউড়ি থানার পুলিশ। অস্ত্র বাজেয়াপ্ত করাকে কেন্দ্র করে উত্তেজনাও ছড়ায় এলাকায়। রামনবমী পালনে প্রথম থেকেই আসরে গেরুয়া ব্রিগেড, তবে পিছিয়ে নেই শাসক শিবিরও। জেলায় জেলায় রামনবমী উদযাপনে সামিল হলেন শাসক দলের নেতা নেত্রীরা। কোথাও দেখা গেল দলাদলি সরিয়ে রেখে ভ্রাতৃত্বের ছবি, কোথাও আবার রামনবমী উদযাপনে শোভাযাত্রায় একসঙ্গে পা মেলালো তৃণমূল বিজেপি, কোথাও আবার শাসক দলের নেতা নেত্রীরা শান্তিপূর্ণভাবে
মালদা পুরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বিশ্বজিৎ হালদারের উদ্যোগে রামনবমী উদযাপন হলো রাম পুজো, বেরোলো বর্ণাঢ্য শোভাযাত্রা। অন্যদিকে মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের তরফে রামনবমী উদযাপন করা হয়। রাম ভক্তদের উপর পুষ্পবৃষ্টিও করতে দেখা যায় তৃণমূল কর্মী সমর্থকদের। রামনবমী উপলক্ষে বীরভূমের সিউড়িতে মিছিল করল তৃণমূল। রাম মন্দিরে পুজো দিলেন নেতা নেত্রীরা। হাজির ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়, সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী। ধর্ম বিদ্বেষ ভুলে মানবিকতার কথা বলে মানুষের সম্পর্কটাকে ইম্পর্টেন্ট দিন এবং রাম সবার। বীরভূমের দুবরাজপুরে জয় শ্রীরাম সেবা সমিতির আয়োজিত শোভাযাত্রায় একই লাইনে পা মেলালেন দুই শিবিরের হেভিওয়েটরা। দেখুন, এটা তো বিজেপি তৃণমূলের মিছিল কিছু নয়, এটা আজকে রামনবমী উৎসব। রামনবমী উৎসব সবারই জন্য। আমাদের নেত্রী বলেন যে ধর্ম যে যার, উৎসব সবার। আরামবাগের পল্লীস্ট্রিতে তৃণমূল সাংসদ মিতালি বাগের নেতৃত্বে শতকণ্ঠে গীতাপাঠ ও রাম পুজোর আয়োজন। রামনবমী উদযাপনে হাজির ছিলেন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষজন। গান্ধীঘাটে রাম সীতা হনুমান মন্দিরে সকাল থেকেই পুজো পাঠ। ধর্ম যার যার, উৎসব সবার। আমরা একসঙ্গে ঈদ করেছি, আমরা একসঙ্গে মহরম করি, একসঙ্গে দুর্গা উৎসব করি, একসঙ্গে রথযাত্রা করি। অন্যদিকে রামনবমী উপলক্ষে ঘাটালে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় অংশ নেন পিংলার বিধায়ক অজিত মাইতি, ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি সহ আরও অনেকে। এছাড়াও হাওড়া, কোচবিহার, চুঁচুড়া, বোলপুরে রামনবমী উদযাপনে সামিল হলেন তৃণমূল নেতা নেত্রীরা। নিষেধাজ্ঞা উড়িয়েই প্রথমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে রামনবমী উদযাপন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ভবনে রাম পুজোর আয়োজন করলেন পড়ুয়াদের একাংশ। আজাদ কাশ্মীর দেওয়াল লিখনের পাশেই হলো রাম পুজো। শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর নিজেদের চ্যালেঞ্জ অনুযায়ী রামের পুজো বা রামনবমী উদযাপন নয়, আরও একটা কাজ এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে করলো এবিভিপি। এখান থেকে আজাদ কাশ্মীরের স্লোগান মুছে ফেলা। আজাদ কাশ্মীর ফ্রি প্যালেস্টাইন দেওয়াল লিখনের নিচেই জাতীয় পতাকা টাঙিয়ে দেন রামনবমীর আয়োজক অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সমর্থকরা। কারা এসে ফ্রি প্যালেস্টাইনের সাথে ফ্রি কাশ্মীর লিখে দিয়ে গেছে, আর ওইদিকে যদি আপনি দেখেন আমরা জয় শ্রীরামের পতাকার পাশে ভারতের পতাকাও লাগিয়েছি। তো পার্থক্যটা ঠিক এইখানে। গেরুয়া পতাকা হাতে পড়ুয়াদের একাংশ জয় শ্রীরাম, বন্দে মাতারাম, ভারত মাতাকে জয় স্লোগান দেন এদিন। রামনবমীর পুজোয় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউ। ছাত্ররা আমাকে ইনভাইট করেছে, সেই জন্যই আমি এসেছি। সৌভ্রাতৃত্বপূর্ণ যে কোনো জায়গাতে আমার যেতে কোনো আপত্তি নেই। রাতে ক্যাম্পাসে এই মূর্তি রাখা নিরাপদ নয়। এই মূর্তির ওপর কোট আনকোট আক্রমণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল এবিভিপি। তাই পুলিশের মধ্যস্থতায় এবং পুলিশের সহযোগিতায় এই মুহূর্তে এই মূর্তি সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র। বামপন্থী যে ট্র্যাপ, আমরা সেই ট্র্যাপে পা দিতে চাইছি না আপাতত, যে আমরা এটাকে সেফ ডিস্টেন্সে নিয়ে যেতে চাইছি। ইফতার হলে রামনবমীও হবে, প্রথম থেকে এমনই অবস্থানে অনড় ছিলেন পড়ুয়াদের একাংশ। বাধা বিপত্তি কাটিয়ে রামনবমী পালন সফল হলো বলে মনে করছেন তারা, যদিও বিশ্ববিদ্যালয়ের রামনবমী পালনে কর্তৃপক্ষ অনুমতি দেয়নি। এই যে ক্রমাগত রাম রাজনীতিকে বাড়ানো হচ্ছিল, পারদটাকে একটু 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 করে ওপর দিকে ওঠানো হচ্ছিল, রাজনীতিকরাই করছিলেন। আর ঠিক ততটাই সাবধানী ছিল পুলিশ প্রশাসন। এই পারদ যতই উঠুক, অশান্তি হয়ে ছড়াতে দেওয়া যাবে না পারদকে। সেই চ্যালেঞ্জে
সাকসেসফুল হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ প্রশাসন? পাশ করলো রামনবমীর পরীক্ষায়? চলুন দেখি। রামনবমীতে যেমন এই ছবি দেখলো বাংলা, তেমনই দেখলো আরও একটা ছবিও। দিনভর এভাবেই সারা রাজ্য জুড়ে অ্যাক্টিভ থাকলো পুলিশ। রাস্তায় বাহিনী, আকাশে ড্রোন, কোথাও আবার বাজেয়াপ্ত করা হলো অস্ত্র। রাজ্য প্রশাসনের ভূমিকায় প্রশংসা শোনা গেল খোদ রাজ্যপালের মুখেও। The Raj Bhavan has been in constant coordination with all the law enforcement agencies to see that this Ram Navami passes off without any untoward incident. So far as you know, no untoward incident has been reported. I compliment the people of Bengal, the political parties, the government and all stakeholders including the media for ensuring that this Ram Navami passes off peacefully. গত কয়েক বছরে তো এই রাজ্যপালের মুখেই আমরা একাধিকবার শুনেছি রাজ্যের সমালোচনা। This is the greatest degeneration that we saw all around us in the maintenance of law and order. Human life is tossed around for politicization. The custodians of law who are supposed to protect the life and property of the citizens, they themselves have become conspirators in the game. কয়েক মাসের মধ্যেই এবার সেই রাজ্যপালের মুখে রাজ্যের আইন শৃঙ্খলার প্রশংসা। আর হবেই বা না কেন, রবিবারে পরিস্থিতি সামালে রাজ্য পুলিশের হোমওয়ার্ক ছিল রীতিমতো জোরদার। কলকাতায় নজরদারিতে ছিলেন 6 অ্যাডিশনাল সিপি, গুরুত্বপূর্ণ 5 জায়গার দায়িত্বে জয়েন্ট সিপি। শহরে 230টি জায়গায় পিকেট মোতায়েন মহিলা র্যাব। একইভাবে রাজ্য জুড়ে চলছে পুলিশের টহল, ড্রোন দিয়ে নজরদারি। হাওড়ায় আগে থেকে সতর্ক ছিল পুলিশ, মোতায়েন ছিল প্রচুর পরিমাণ বাহিনী। মিছিল হয়েছে, উৎসব হয়েছে, তবে অশান্তি হয়নি। তাই বলাই যায় এই রামনবমীতে লেটার নিয়ে পাশ পুলিশ প্রশাসন। সকাল থেকে নজর ছিল দিলীপ ঘোষের দিকে, কারণ একদিনে 10টারও বেশি কর্মসূচি তিনি পালন করবেন এই রামনবমী উপলক্ষে। শুরু করবেন তার নিজের জেলা মেদিনীপুর দিয়ে, তারপর বিভিন্ন জায়গায়। দিলীপ ঘোষের দিকে নজর ছিল, কারণ তিনি কোন বুলি গুলির মতো ছুঁড়ে দেবেন, তারপর কার গায়ে গিয়ে বিঁধবে সেদিকেই নজর ছিল। নজর তো শুভেন্দু অধিকারীর দিকেও ছিল। শুভেন্দু অধিকারীর একাধিক কর্মসূচির মধ্যে কলকাতার বেশ কিছু এলাকা যা মূলত সংখ্যালঘু অধ্যুষিত, এবং শেষে ভবানীপুর। তাই নজর তো থাকারই কথা ছিল। শুভেন্দু অধিকারীর সেই যাত্রাপথের কিছু নজির দেখুন। বাংলায় শকুনি হচ্ছে শুভেন্দু অধিকারী, যে বলেছিল কোটি কোটি লোক নিয়ে হাঁটবো, কোথায় গেল সেই গুন্ডাটা? বাটা নন্দীগ্রামের গুন্ডা। শুভেন্দুবাবু রাম নিয়ে যদি এত আগ্রহী হন, তাহলে এটা কি বলতে পারবেন রাম মন্দির করার পর অযোধ্যার লোকসভা আসনটা বিজেপি হারলো কেন? মমতা ব্যানার্জির কাছে কে নাম্বার বাড়াবে? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে যত বলবে তার নাম্বার বাড়বে। রামনবমী ঘিরে যুযুধান বিজেপি তৃণমূলের দরজায় গত কয়েকদিন ধরে চড়ছিল বঙ্গ রাজনীতির পারদ। রবিবার রামনবমীতে ঘাসফুলের আক্রমণের লক্ষ্য হলেন শুভেন্দু অধিকারী। এদিন বিরোধী দলনেতার উদ্দেশ্যে বাণ নিক্ষেপ করলেন শাসক দলের একের পর এক নেতা। বাংলায় শকুনি হচ্ছে শুভেন্দু অধিকারী। আজকের বাংলায় সংখ্যালঘু আর সংখ্যাগুরুদের মধ্যে দাঙ্গা বাঁধানোর যে চক্রান্ত আজকের এই শকুনি মামা করছে, ও কোনোদিন সফল হবে না। বাটা নন্দীগ্রামের গুন্ডা, গুন্ডামি করলেই কেলানি খাবি। বেশি মস্তান হয়ে গেছে, ওকে গুন্ডামি করতে দেবো না। ওর সঙ্গে সঞ্জয় বসুর লড়াই। মমতা ব্যানার্জির কাছে কে নাম্বার বাড়াবে? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে যত বলবে তার নাম্বার বাড়বে। ওই জন্য মাতাল কল্যাণ এসব কথা বলছে। এই লড়াইটা আমার সঙ্গে নয়, সঞ্জয় বসুর সঙ্গে। অকারণ ধর্ম নিয়ে খোঁচাখুচি করবেন না। রাজনীতিতে সব অস্ত্র শেষ হয়ে গেছে শুভেন্দু বাবুদের। সেই জন্য এই হিন্দুত্ব, রাম,
এইগুলো ছাড়া ওনাদের হাতে আর রাজনীতির কিছু নেই। যেভাবে যুদ্ধ ভাব করা হয়েছে বা হচ্ছে, এটার কোনো প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী আজকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন, রাম ছাড়াই রামনবমী। আপনি বললেন ধর্ম যার যার, উৎসব সবার। আমি বলি ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার। রবিবার জেলা ও কলকাতায় রামনবমীর অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু অধিকারী। এদিন নন্দীগ্রামের সোনাচূড়ায় রাম মন্দিরের শিলান্যাস করেন বিরোধী দলনেতা। মেচেদায় রামনবমীর মিছিলে হাঁটেন তিনি। কলকাতার এন্টালি বন্দর এলাকা ও ভবানীপুরে মিছিল করেন শুভেন্দু অধিকারী। ভক্তির পথ ধরে রাজনীতির পথ খোঁজা, ভোটের ময়দান নামা, এই তো আমাদের কাছে জলের মতো স্পষ্ট। কিন্তু এর মাঝে মাঝেই কোথাও একেবারে বিশুদ্ধ ভক্তি রসের খোঁজও পাওয়া গিয়েছে। কিছু অন্যরকম ছবি, রাম নবমীতে দিনভর খুঁজে পাওয়া কিছু অন্যরকম ছবি দেখাবো আপনাদের। এ যেন সম্প্রীতির রামনবমী। রামনবমী ঘিরে সংঘাতের আবহ, অস্ত্র হাতে মিছিল, তারই মাঝে যেন রাম রহিম মিলে মিশে একাকার। রাম পুজো ঘিরে রাজনৈতিক সংঘাতের পারদ চড়লেও জেলায় জেলায় পা মিলাতে দেখা গেল শাসক বিরোধী দুপক্ষের নেতাদের। অন্যান্য জেলার মতো মালদাতেও রামনবমী উদযাপন, সেখানে দেখা গেল সম্প্রীতির ছবি। রামনবমী উদযাপনে সামিল রাম ভক্তদের মিষ্টিমুখ করালেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। অনুষ্ঠানে উপস্থিত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে মিষ্টিমুখ করালেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন। মালদার পাশাপাশি শিলিগুড়িতেও রামনবমী ঘিরে সম্প্রীতির ছবি দেখা গেল। শিলিগুড়ি কলেজের পক্ষ থেকে শোভাযাত্রায় অংশ নেওয়া রাম ভক্তদের ফুল ছিটিয়ে স্বাগত জানান মুসলিম সম্প্রদায়ের মানুষ। শিলিগুড়ি শহরে সব ধর্মের মেলবন্ধন বলেই জানালেন তারা। একই ছবি দেখা গেল উত্তর হাওড়াতেও। রামনবমী শোভাযাত্রায় দেখা গেল সম্প্রীতির ছবি। ফটিক সমাজের মিছিলে ফুল ছুঁড়ে অভ্যর্থনা জানালো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। তীব্র গরমে রাম ভক্তদের হাতে তুলে দেওয়া হলো জলের বোতল, চলল আলিঙ্গন। রামনবমীতে বীরভূমের দুবরাজপুরে দেখা গেল বিরল দৃশ্য। রাজনীতির বিভেদ ভুলে একসঙ্গে হাঁটলেন তৃণমূল ও বিজেপি নেতৃত্ব। জয় শ্রীরাম সেবা সমিতির আয়োজিত শোভাযাত্রায় একই লাইনে পা মেলালেন দুই শিবিরের হেভিওয়েটরা। ধর্মীয় অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা, কড়া পুলিশি নজরদারিতে শহর পরিক্রমায় শান্তিপূর্ণ মিছিল। উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও দেখা গেল রাজনৈতিক সম্প্রীতির ছবি। রামনবমী ঘিরে শাসক বিরোধী তরজার মধ্যেও রাম ভক্তদের হাতে শরবত তুলে দিলেন তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী। অন্যদিকে ইসলামপুরেও শাসক বিরোধী মিলে গেল রামনবমীতে। তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগারওয়ালকে গেরুয়া উত্তরীয় পরিয়ে দিলেন বিজেপি সাংসদ কার্তিক পাল। অর্থাৎ ধর্ম যার যার, উৎসব সবার। আম জনতা কিন্তু এটাই চায়। এই ছবিটাই আসলে চিরন্তন ভারতবর্ষের ছবি। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আচ্ছা, বাংলায় না হয় ভোট রয়েছে, 26-এর ভোট উপলক্ষে রাম নিয়ে এত চিন্তা, মাথা ব্যথা। জাতীয় স্তরে রামনবমী নিয়ে সেখানে কি হলো? রামনবমীর দিনে দেশবাসীকে বিশেষ উপহার দিলেন প্রধানমন্ত্রী। তামিলনাড়ুর রামেশ্বরমে পাম্বান সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পাম্বান সেতুর বিশেষত্ব হল এটি দেশের প্রথম ভার্টিক্যাল লিফট সেতু। সমুদ্রের ওপর নির্মিত এই সেতুতে যেমন ট্রেন চলাচল করতে পারবে, তেমনি নিচের সমুদ্র দিয়ে জাহাজ চলাচল করবে। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে রামেশ্বরমের সংযোগ স্থাপনকারী সেতু হল পাম্বান।
The new train service will improve the connectivity from Rameswaram to Chennai and other parts of the country. This will benefit both trade and tourism in Tamil Nadu. New jobs and business opportunities will also be created for the youth. নতুন পাম্বান সেতুতে ৭২.৫ মিটার দীর্ঘ নেভিগেশন স্প্যান রয়েছে, যা ১৭ মিটার পর্যন্ত উঁচু হয়ে যায়, যা নিচের জাহাজ চলাচলের সুবিধার্থে তৈরি করা হয়েছে। এটি পূর্ববর্তী সেতুর তুলনায় ৩ মিটার উঁচুতে নির্মিত। साथियों, जब भारत का हर रीजन आपस में कनेक्ट होता है तो डेवलप नेशन बनाने का रास्ता मजबूत होता है। दुनिया के हर डेवलप नेशन, हर डेवलप रीजन में यही हुआ है। आज जब भारत का हर स्टेट आपस में कनेक्ट हो रहा है तो पूरे देश का पोटेंशियल सामने आ रहा है। আগের পুরনো পাম্বান সেতু ছিল রামেশ্বরমে। ১৯১৪ সালে তৈরি করেছিল ব্রিটিশরা। ২০২২ সালে বন্ধ করে দেওয়া হয় পুরনো সেতু। নতুন পাম্বান সেতুর নির্মাণ শুরু হয় ২০১৯ সালে। দেশের প্রথম ভার্টিক্যাল সেতু তৈরিতে খরচ হয়েছে ৫৩৫ কোটি টাকা। আজ যা বলবো তা গল্পের মতো, গল্প হলেও সত্যি। এই গল্পের কেন্দ্রস্থল শহর থেকে খুব কাছে, ভদ্রেশ্বর। বাস্তব জুট মিল কেন্দ্রিক এই জনপদ বহন করে চলেছে সম্প্রীতির নজির। এখানে প্রতিদিন লেখা হয় মানুষে মানুষে ভালোবাসার, পাশে থাকার কাহিনী। নেতারা কেউ স্লোগান দেন হিন্দু হিন্দু ভাই ভাই, কেউ স্লোগান দেন হিন্দু মুসলিম শিখ ইসাই ভাই ভাই। তবে ভ্রাতৃত্ব যদি শিখতে হয় তাহলে ভদ্রেশ্বরে একবার যেতেই হবে। এখানকার পালপাড়ার দাস পরিবারকেই দেখুন। সৈয়দ শাহ পীরের মাজার এই হিন্দু পরিবারের বাড়ির মধ্যে পড়ে। বাড়ির ভিতর মাজার, হিন্দু বাড়ির চৌহদ্দির মধ্যে মাজার। এই হিন্দু পরিবারই দেখভাল করে। বছরে একবার উৎসবে সামিল হন সব সম্প্রদায়ের মানুষ। সেরকম উনি যখন এখানে আছেন, আমার শ্বশুর যখন একটু ভক্তি করে দেখেছেন, আমাদেরও উচিত সেটা পুজো করে ভক্তি করে রাখা। দাস পরিবারের বাড়িতে মাজার থাকা কিন্তু কোনো ব্যতিক্রমী ঘটনা নয় এই ছোট্ট জনপদে। হিন্দুস্তান পার্কে মানিক শাহ পীর বাবা ও ভদ্রেশ্বর পৌরসভার ভাগাড় এলাকায় করিম শাহের মাজারেও একই ছবি। সেখানেও মাজারের দেখভাল কারা করেন? স্থানীয় হিন্দু বাসিন্দারা। মৌলবি আসেন, উৎসব হয়, সকলে মিলে চলাটাই এখানে ধর্ম। সব ধর্ম মিলে যাওয়াটাই এখানে ধর্ম। আমরা দেখভাল করি, পরিষ্কার করি। 26 জানুয়ারি অনুষ্ঠান হয়, সবাই মিলে এখানে হিন্দু মুসলিম বাঙালি উড়িয়া সবাই মিলে আমরা অনুষ্ঠান করি। গল্প গল্প ঠেকছে না, বললাম গল্প হলেও সত্যি। ধর্মের নাম করে এই যে ভাগাভাগি আর রোজ রাজনীতির চেঁচা মেচি আকচা আকচি আমাদের রুটিন হয়ে গেছে। না চাইলেও না ভালো লাগলেও দেখতে হয় আর বলতে হয়। তখন এই ছবিগুলো, এই গল্পের মতো লাগা বাস্তবগুলো আশা জাগায়। এমন ছবি দেখলে তাই আলোর প্রত্যাশায় বুক বেঁধে বলতে ইচ্ছে করে সেই দুটো লাইন, আছি তবু ভাঙা এই দেশকাল নিয়ে আজও আছি। এরও যে বড় কিছু হয়। দেখুন, আমি যা বলবো সত্যি বলবো। রাম নাম আছেই, না চাইলেও আপনাকে শুনতে হবে এই বাংলায় থাকতে গেলে। কিন্তু এর বাইরেও তাকাতে শিখুন, এর বাইরেটা দেখুন। দেখাচ্ছি আমি কি আছে সে বাইরে। কিসের কথা বলছি? ট্রাম্পের শুল্ক নীতিতে মুখ থুবড়ে পড়েছে আমেরিকার অর্থনীতি। কোটি কোটি ডলার ক্ষতি হয়েছে মার্ক জুকারবার্গ, ইলন মাস্কদের। ভাবছেন তাতে আপনার কি আমার কি? ঠিকই তো।
আমরা ছাপোষা মানুষ, আমাদের জাহাজের খোঁজ রেখে লাভ কি? তাহলে শুনুন কি সাবধানবাণী শুনিয়েছে মার্কিন অর্থনৈতিক সংস্থা জেপি মর্গান। তাদের দাবি এর ফলে আর্থিক মন্দার শিকার হতে পারে গোটা দুনিয়া। তার মানে সমস্যায় আমরাও। যদি আরো একটা রিসেশন আসে, আমরা পারবো সামলাতে? গত রিসেশনে নাকি ভারত সেভাবে প্রভাবিত হয়নি, এবার সেই ব্যাকআপ আছে। আমাদের কোমরের জোর ততটা আছে আরো একটা রিসেশনকে রুখে দেওয়ার? জানি না তো। শুধু রাম নাম জপলে হবে না, রুটি রুজির খোঁজ রাখতে হবে। দেখুন আরো একটা রিসেশনের ভয় এলো বলে। $8 ট্রিলিয়ন এক রক্তক্ষরণের সাক্ষী হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি ঘোষণার পর থেকে থরহরিকম্প ওয়াল স্ট্রিটে। $8 ট্রিলিয়ন, যে পরিমাণের জিডিপি এখনো ভারতের স্বপ্ন, ট্রাম্পের এক ঘোষণায় সেই পরিমাণ ক্ষতি। প্রশ্ন উঠছে, এই শুল্ক যুদ্ধের পরিণাম কি? 2রা এপ্রিল নতুন হারে শুল্ক ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর থেকেই ঘুরে ফিরে আসছে এই প্রশ্নটাই। আমেরিকার পাল্টা শুল্ক বসিয়েছে চীন। 2 সুপার পাওয়ারের দড়ি টানাটানিতে প্রমাদ গুনছে দুনিয়া। অনেকেই বলছেন ট্রাম্পের ঘোষণার পর মাত্র 2 দিনে যা ক্ষতি হয়েছে তা মনে পড়াচ্ছে করোনা কালের কথা। আতঙ্ক বাড়িয়ে দিয়েছে মার্কিন আর্থিক সংস্থা জেপি মর্গান। ট্রাম্পের শুল্ক নীতির ফলে আমেরিকায় আর্থিক মন্দার আশঙ্কা। আমেরিকায় মন্দা হলে তার প্রভাব পড়বে সারা বিশ্বে। বছরের শেষে সারা দুনিয়ায় মন্দার আশঙ্কা 60%। মন্দার সঙ্গেই বাড়ছে বেকারত্বের সম্ভাবনা। অর্থনীতিবিদরা বলছেন আজকের বিশ্বায়নের যুগে এর প্রভাব গোটা দুনিয়ায় পড়তে বাধ্য, যেমনটা হয়েছিল 2008 সালে। ট্রাম্পের এক ঘোষণায় কোটি কোটির ক্ষতি দেখেছেন ইলন মাস্ক, মার্ক জুকারবার্গের মতো মার্কিন বিলিয়নিয়াররা। রিপোর্ট বলছে বৃহস্পতিবার পৃথিবীর 500 ধনী ব্যক্তি যৌথভাবে হারিয়েছেন 20,800 কোটি মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় 17 লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে তাদের। করোনা কালের পর এই প্রথম একদিনে ধনী বিনিয়োগকারীদের এত বিপুল ক্ষতি হয়েছে। স্বাভাবিক নিয়মে বিশ্বে বড় বহুজাতিক সংস্থাগুলি ক্ষতির মুখে পড়লে তার প্রভাব হবে সুদূর প্রসারী। কর্মসংস্থানে এর বড় প্রভাব পড়তে পারে। আমেরিকার জবাবে শুল্ক নীতি ঘোষণা করেছে চীন। সোমবার পাল্টা কোনো ঘোষণা করতে পারে ব্রিটেন। শুল্ক যুদ্ধ চলতে থাকলে দুনিয়া জুড়ে প্রভাব পড়বে। কর্মসংস্থানের পাশাপাশি জিনিসের দামেও পড়বে প্রভাব। মোদ্দা কথা সেই একটাই, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। এই পরিস্থিতিতে কৌশল স্থির করতে কৌশলী পদক্ষেপ করছে ভারত। বিকল্প রফতানি বাজারের খোঁজ শুরু করেছে নয়াদিল্লি। বিভিন্ন দেশের সঙ্গে কথা বলে নতুন বাণিজ্য চুক্তি করে এই যাত্রায় দেশীয় উদ্যোগগুলিকে বাঁচানোর চেষ্টা শুরু করেছে। তবে সোমবার মার্কিন শেয়ার বাজার ঘুরে না দাঁড়ালে বড় ক্ষতির আশঙ্কা থেকেই যাচ্ছে। আপনাকে এখন শোনাবো একটা রুমালের বেড়াল হওয়ার গল্প। হজবরলার কথা মনে পড়ছে তো? সত্যি চারপাশে যা ঘটছে হজবরলা বলতেই পারেন। সাদা চোখে যার তল পাওয়া মুশকিল। যায় গরম, গাছতলায় দিব্যি ছায়ার মধ্যে চুপচাপ শুয়ে আছি, তবু ঘেমে অস্থির। ঘাসের ওপর রুমালটা ছিল, ঘাম মোছার জন্য যেই সেটা তুলতে গেছি, উমা অমনি রুমালটা বলে মিয়াও। কি আপদ, রুমালটা মিয়াও করে কেন? আমি বললাম কি মুশকিল, ছিল রুমাল, হয়ে গেল একটা বেড়াল। অমনি বেড়ালটা বলে উঠল মুশকিল আবার কি? ঠিক যেমন নিয়োগ দুর্নীতি, কোথায় যে তার শিকড় কেউ জানি না, ছিল কি, হচ্ছে কি, হবে কি কেউ জানি না। শুধুমাত্র কাকুর কথাই ধরুন, সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কথাই ধরুন। কাকুর দুর্নীতির সামলাতে
সাম্রাজ্যের সন্ধানে নেমে বারবার চমকে যাচ্ছে সিবিআই, চমকাচ্ছে আমিও। কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এবার কাকুর নয়া কারনামা। সূত্র বলছে টিভির বাক্স ভরে নাকি নিয়োগ দুর্নীতির কালো টাকা সুজয় ভদ্রের বাড়ি অফিসে যেত। তারপর কি হতো? একেবারে সিবিআই এর অন্দরের খবর এক্সক্লুসিভলি জি24 ঘন্টার হাতে, আমার হাতে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সূত্রে কি খবর জানেন? নিয়োগ দুর্নীতির টাকা শেয়ার মার্কেটে বিনিয়োগ করতেন সুজয় কৃষ্ণ। কাকুর সংস্থার মাধ্যমে শেয়ার বাজারে লগ্নি হতো এই টাকা। একটা ব্রোকার এজেন্সির মাধ্যমে চলতো শেয়ার কেনা বেচা। তবে কোথায় কত টাকা বিনিয়োগ হবে নিয়ন্ত্রণ করতেন সুজয় কৃষ্ণই। কোটি কোটি টাকা এইভাবে শেয়ার বাজারে লগ্নি হয়েছিল। পুরোটাই যেন ওয়াশিং মেশিন। তবে তফাৎ একটাই, সাধারণ ওয়াশিং মেশিনে আপনার ময়লা জামা ফর্সা হবে, আর কাকুর এই প্ল্যানে দুর্নীতির কালো টাকা শুধু সাদা হয়নি, বাজারের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েওছে। চাকরির দাবিতে যখন বছরের পর বছর আদালতের হত্যে দিয়ে পড়ে আছেন যোগ্যরা, তখনই অন্যের হকের চাকরি বিক্রি, সেই টাকাকে দ্বিগুণ তিনগুণ চতুর্গুণ করা। কাকু অ্যান্ড কোম্পানি যে আর কি করেছে কে জানে। তাহলে কি দাঁড়ালো? দুর্নীতির কালো টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করা হতো, এমনই সিবিআই এর দাবি। সূত্র মারফত যা খবর পেলাম, 80-র দশকে বড় পর্দায় দাদার কীর্তি আমরা সকলে দেখেছি, হালে দেখলেন কাকুর কীর্তি। সুজয় কৃষ্ণ ভদ্র, যিনি কালীঘাটের কাকু নামে পরিচিত, তার তো কীর্তির শেষ নেই। পর পর কাকুর কীর্তি তুলে ধরেছে জি24 ঘন্টা। মনে আছে সেই কাকুর কীর্তি, কুকীর্তি? আর একবার মনে করাই কিভাবে দুর্নীতির সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। যা বলবো সত্যি বলবো। প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা সিবিআই সূত্রে খবর, প্রাথমিকে চাকরি বিক্রিতে টাকা তোলা হতো এজেন্ট সাব এজেন্টের মাধ্যমে। নজর এড়াতে টিভির বাক্সে টাকা পাচার চলতো। কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রর বাড়ি ও অফিসে টাকার পাহাড়। আমরা সচক্ষে দেখিনি, সূত্রের দাবি। অপার টাকার পাহাড় তো দেখেছিলাম। সিসি ক্যামেরা বন্ধ করে চলতো লেনদেন। কাকুর অফিসে কোট আনকোট স্যার অরিন্দম বণিকের ঘন ঘন যাতায়াত ছিল, যিনি প্রাথমিকে নিয়োগ দুর্নীতির অন্যতম চরিত্র। নিয়োগ দুর্নীতির আর এক চরিত্র, এক সময়ের সক্রিয় তৃণমূল কর্মী, পরে বিজেপিতে যোগ দেওয়া চিনুদার লাল গাড়িতে টাকা পাচার হতো। টাকা নিয়েও চাকরি দিতে না পারায় এজেন্ট আর চাকরি প্রার্থীদের প্রবল চাপে একই জমি বেশ কয়েকজনকে বারবার বিক্রি করেছেন সুজয় কৃষ্ণ ভদ্র। টাকা নিয়েছেন, জমি দেননি। জমি বিক্রির ক্রেতা জোগাড় করেন চিনুদা। প্রাথমিকের চাকরি বিক্রির সমস্ত প্রমাণ লোপাটে আদি গঙ্গায় দুটো মোবাইল ফেলে দেন কালীঘাটের কাকু। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে চাকরি প্রার্থীদের থেকে টাকা তোলার সূত্রেই গ্রেফতার কুন্তল ঘোষ। তার মুখেই প্রথম শোনা যায় সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর নাম। পরে গ্রেফতার হন কাকুও, এখন জামিনে মুক্ত। প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে কাকুর একের পর এক কীর্তির পর্দাফাঁস হয়েছে, আর ফাঁস করেছি আমরা। দুর্নীতির কারণে 2016 সালের এসএসসি নিয়োগের পুরো প্যানেলই বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। এক ধাক্কায় প্রায় 26,000 চাকরি বাতিল। নির্দিষ্ট সংখ্যাটা 25,752। একবার ভাবুন তো, এই যারা সকাল সকাল চাকরি হারালেন, তাদের তো অনেকের সংসার রয়েছে, ইএমআই রয়েছে, বাচ্চার স্কুলের খরচ রয়েছে, বৃদ্ধ মা বাবার ওষুধের বিল রয়েছে। শখ আহ্লাদের কথা বাদই দিলাম। এবার এই চাকরি হারারা খাবেন কি, বাঁচবেন কি করে? একটা ছোট্ট ছোট্ট অঙ্ক আপনাদের দেখাই। চাকরি হারিয়েছেন কতজন? 25,752। এরা তো একা নন, পরিবারে আমরা ধরে নিচ্ছি গড়ে 4 জন রয়েছেন। অনেকের পরিবারই সংখ্যাটা এর চেয়ে অনেক বেশি, ধরে নিচ্ছি 4 জন। তাহলে মোট সংখ্যাটা কত দাঁড়ায়? 1,03,008 জন, যারা আচমকা সকালবেলায় উঠে পথে বসলেন। হ্যাঁ, এবার
বলছে ঠিক, কিন্তু এদের মধ্যে তো যোগ্য রয়েছে, তাদের কি দোষ? অথই জলে শুধু 25,752 জন তো নন, প্রতি পরিবারে 4 জন করে ধরলে সংখ্যাটা লাখ ছাড়িয়ে যায়। তাদের কি দোষ? যারা যোগ্য, যারা খেটে খুঁটে পরীক্ষা দিয়ে ভাইভায় বসে পাশ করে একদম নিয়ম মেনে চাকরি করছিলেন, কি দোষ তাদের? প্রতিদিনের মতোই সকালে স্কুলে এসেছিলেন, কিন্তু মন পড়েছিল সুপ্রিম কোর্টে। কি হয় কি হয় ভাবতে ভাবতেই চলে এলো রায়। বৃহস্পতিবার 2016 সালের এসএসসির গোটা প্যানেলই বাতিলের নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। এই খবর পৌঁছতেই স্কুলগুলোর টিচার্স রুমে বদলে গেল ছবিটা। কান্নায় ভেঙে পড়লেন সদ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। जो प्रोसेस था वो प्रोसेस फॉलो किया, जब पेपर्स मांगे गए वो पेपर्स हमने सबमिट किए, जो एग्जाम हमको बोला गया वो एग्जाम हम लोग ने, जो इंटरव्यू बोला गया वो इंटरव्यू फेस किया। फिर हमारी गलती कहाँ है हमारी गलती? কোথায় ভুল হলো? কেন হারাতে হলো চাকরি? দুর্গাপুরের সুনিতার মতো উত্তর হাতড়াচ্ছেন মালদার বালো গার্লস হাই স্কুলের চাকরিহারা শিক্ষাকর্মী ভেরোনিকা টুডু। আমাদের যে রুলগুলো আছে সেই রুলগুলো আমরা এখন কি করে শোধ করব? আমরা যদি বেঁচে থাকি তো লোন দিতেই হবে, যদি মরে যাই তাহলে সেখান থেকে উদ্ধার হবে। আগামী মাস থেকে ইএমআই কিভাবে দেবেন সেই চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছে পুরুলিয়া চিত্তরঞ্জন মহিলা উচ্চ বিদ্যালয়ের চাকরিহারা শিক্ষিকা মল্লিকা মণ্ডলকেও। অনেকেরই লোন আছে, বাড়িতে বয়স্ক বাবা মা আছে, মানে সেইগুলো সবকিছু কিভাবে যে চালানো যাবে, মানে এখন ধরুন বাচ্চার পড়াশোনার একটা খরচ আছে, সেগুলো সবকিছু মানে বুঝেই উঠতে পারছি না আমরা যে কিভাবে কি হবে। শান্তিপুরের তন্তুবাই স্কুলের চাকরি করার জন্য অন্য 2টি চাকরি ছেড়েছিলেন রুমা পণ্ডিত। এদিন যে 26,000-এর চাকরি গেল তাদের মধ্যে রুমাও রয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর সংসার নিয়ে দুশ্চিন্তায় সদ্য চাকরিহারা রুমা। এখানে আমার উপরে দাঁড়িয়ে পুরো আমার বাবার বাড়ির পুরো পরিবারটা, সেক্ষেত্রে কি করে সম্ভব? এখন তো বুঝেই উঠতে পারছি না যে কিভাবে একটা পরিবারকে সামলাবো। হুগলির পোলবার জিতেন টুডুর মা বাবা দুজনেই দিনমজুর। তিনি হারিট হাই স্কুলে শিক্ষাকর্মীর চাকরি পাওয়ায় সংসারে কিছুটা স্বস্তি এসেছিল। এদিন সুপ্রিম রায় শোনার পর ভেঙে পড়েছেন জিতেন। টাকা পয়সা দিয়ে চাকরি করব সেই অবস্থা আমার ছিল না। বাবা মা মাঠে ঘাটে কাজ করে, লোকের কাজ করে, সেখান থেকে আপনাকে তো মুখ দিকে চাকরি দেবে না ওরা। টাকা যখনই চাইবে নিশ্চয়ই 2-5 হাজার টাকা লাগবে না, ওদের লাখে লাখে টাকার ব্যাপার আছে, সেখানে আমাদের 1 টাকাও দিতে পারতাম না। একসঙ্গে এতজন শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি যাওয়ায় স্কুল কিভাবে চলবে? এতগুলো ছাত্রছাত্রী বা কি হবে ভেবে পাচ্ছেন না বাঁকুড়া মিউনিসিপ্যাল হাই স্কুলের প্রধান শিক্ষক সাধন চন্দ্র ঘোষ। এমনিতেই আমাদের শিক্ষক খুব কমই আছে, 4 জন টিচার করে গেছে, আরো 2 জন চলে যায়, 6 জন চলে যাবে। 1000-এর উপরে স্টুডেন্ট বিদ্যালয়ে, তো যদি 6 জন চলে যায় তাহলে তো সত্যি বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার উপরে যেমন চাপ পড়বে, ছাত্রছাত্রীদের ক্লাসের ক্ষেত্রে চাপ পড়বে। স্কুলে স্কুলে কান্না, হাহাকার, কারো স্বপ্ন ভাঙলো, কেউ হারালেন স্বপ্ন দেখার সাহস। বাংলা একটা প্রবাদ আছে, সর্ষের মধ্যেই ভূত। সেই ভূত খুঁজে বের করাই তো তদন্তকারীদের কাজ। 2016 সালের এসএসসি মামলায় এত বছর পরেও সেই ভূত ধরতে গিয়ে এমন চোখে সর্ষে ফুল দেখা দশা হলো কেন? কেন চোখের জলে ভাসলো এতগুলো পরিবার? যারা যোগ্য কেন তাদেরকে চাকরি খোয়াতে হলো? বৃহস্পতিবার রায় দিয়ে দেশের শীর্ষ আদালত বলেছে গোটা নিয়োগ প্রক্রিয়া এতটাই কালিমালিপ্ত যে তা সমাধানের ঊর্ধ্বে। নিয়োগ প্রক্রিয়ার বৈধতা অবশিষ্ট নেই। 25,752 জনের চাকরি গেল। অযোগ্য হিসেবে চিহ্নিত 6,276। 6,276 জনকে বেতন ফেরাতে হবে সুদ সহ। 6,276 জন চিহ্নিত হলে
সবার চাকরি গেল কেন? আর এই ৬,২৭৬ জনকে বাছাই কি করে করা গেল? অযোগ্য দুর্নীতি করে চাকরি বাগানোদের যদি চিহ্নিত করাই গেল, তাহলে বাকি প্রায় ১৯,০০০ চাকরিজীবী কাজ হারালেন কেন? ওখানে বলাই হচ্ছে যে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে টাকা ফেরত দিতে হবে। মানে একাধারে বলে দেওয়া হচ্ছে যে টেন্টেড ক্যান্ডিডেট কারা, আনটেন্টেড ক্যান্ডিডেট কারা, এবং টেন্টেড ক্যান্ডিডেটকে টাকা ফেরত দিতে বলা হচ্ছে। দুগ্ধপোষ্য শিশু হলেও যারা একটু সহজাত বুদ্ধি আছে সেও বুঝতে পারছে যে অলরেডি সেগ্রিগেশন হয়ে গেছে। আপনারা তো বিচার করে আলাদা করতে পারতেন যোগ্য কারা অযোগ্য কারা। প্রশ্ন থাকে তো, আপনি বলুন সবাইকে তো বেতন ফেরাতে হচ্ছে না। এই যে প্রায় ২৬,০০০ চাকরি গেল, কিছু লোককে বেতন ফেরাতে হবে, এই ৬,২৭৬ জনকে। তার মানে এরা বাড়তি কোনো অপরাধ করেছেন, তার মানে এদের দোষ বাকিদের থেকে বেশি। আদালতের রায় অনুযায়ী তার মানে এদের আলাদা করা গেল। তাহলে এখানেই তো প্রশ্ন, যোগ্য আর অযোগ্য আলাদা করা যাচ্ছে না, গেল না কেন? গত বছর এই নিয়োগ মামলায় রায় দিতে গিয়ে ১৭ রকমের দুর্নীতির উল্লেখ করেছিল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের রায়তে সে কথাই ফের একবার মনে করিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। শুধু একটা দুর্নীতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে দুর্নীতি এবং গোটা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টার প্রক্রিয়াকে এত ধাক্কা দিয়েছে যে তা মেরামত অসম্ভব। প্রতি স্তরে কারচুপিতে যোগ্য অযোগ্যদের চিহ্নিত করা কার্যত অসম্ভব। মানে ওই খড়ের গাদায় সূচ খুঁজতে যাওয়ার শামিল। এসএসসির কাছে আসল ওএমআর বা তার মিরর ইমেজ থাকলে যোগ্য অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব বলে মেনে নেওয়া যেত। কমিশন নিয়ম ভেঙে ওএমআর নষ্ট করেছে। কমিশনের বিরুদ্ধে বারবার কভার আপ বা ধামা চাপার অভিযোগ উঠছে, কিন্তু এত হাজার হাজার মানুষের জীবন যেখানে জড়িয়ে, সেখানে কি দিয়ে কি ধামা চাপা? বছরের পর বছর আদালতে চলেছে এই মামলা। ওএমআর শিট যখন উদ্ধার হয়েছিল, তাহলে তা ধরে এগিয়ে কেন যাওয়া গেল না? দেখুন কি বলছেন মামলাকারী আর চাকরিহারা শিক্ষকদের আইনজীবী। কভার আপ কথাটা ইউজ করা হয়েছে। রাজ্য সরকারের এই দুর্নীতি ওএমআর দুর্নীতি বোঝানোর জন্য বলা হয়েছে, যখন প্রসেস চলছিল ওই সময় চিঠি করে ওএমআর ডিস্ট্রাকশনের অর্ডার দেওয়া হয়েছে। এর মধ্যে যারা যোগ্য ছিল, যারা সত্যি যোগ্য মেধাবী, যাদের ঘুষ দেওয়ার ক্ষমতা বন্ধ ছিল না, তারাও সাফার করছে আজকে এসএসসির জন্য। যদি রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন তাদের একটা দায়সারা মনোভাব না দেখিয়ে যদি এটা আইডেন্টিফাই করতে পারত যে হ্যাঁ সিবিআই যেগুলো আইডেন্টিফাই করেছে ওটাই ফাইনাল, এর বাইরে একটাও ক্যান্ডিডেট নেই যারা অবৈধভাবে চাকরি পেয়েছে, এই হলফনামাটা যদি দিতে পারতো সুপ্রিম কোর্টে, তাহলে এতগুলো যোগ্য ছেলে মেয়ে যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের চাকরিগুলো এইভাবে চলে যেত না। পুরো প্যানেল বাতিল করার পিছনে কমিশনের ভূমিকাকেই দায়ী করছেন দুপক্ষ, অর্থাৎ চাকরিহারা এবং চাকরি প্রার্থীরা। তারা বলছেন যে এই মামলায় এতদিন সময় পেলেও কমিশন সঠিক ভূমিকা পালন করেনি, তারা বারবার বদলেছে তাদের স্ট্যান্ড, সেই কারণে হয়তো সুপ্রিম কোর্ট তার সিদ্ধান্ত বদল করতে পারেনি। সব পক্ষ দায়ী করছে কমিশনকে। আমার প্রশ্ন, দায়ী কি শুধু যারা টাকা নিয়ে চাকরি বিক্রি করতেন তাদের? আর যারা অন্যের হকের চাকরি টাকার বিনিময়ে জোর করে কিনে নিজের জীবন সাজিয়েছিলেন, তারা দোষী নন? তাদের দায় নেই? যদি পার্থ চট্টোপাধ্যায় অভিযুক্ত এখন তিনি দোষী হন, যদি তিনি জেলে থাকেন, যদি আরো অনেকে জেলে থাকে, তাহলে ঘুষ যে নিয়েছে সে যদি জেলে থাকে, ঘুষ যে দিয়েছে সে অপরাধী নয়? শুধু বেতন ফেরত? আমরা তো পড়েছি সেই ছোটবেলা থেকে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। একই দোষে সমান অপরাধী তো সেই সব যুবক যুবতী যারা অসৎ উপায়ে চাকরি কিনেছেন। তাও আবার সমাজের মেরুদণ্ড শিক্ষকের চাকরি। এই অনৈতিকতার সাজা হবে না? শুধু বেতন ফেরতের জরিমানাতেই এদের দোষ লঘু হয়ে যাবে কেন? সপ্তাহে 7 দিন, ঠিক রাত 9টা, যা বলবো সত্যি বলবো। দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।